বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি কেসি কলেজ ঝিনাইদহ। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজকের এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, সকলেই পড়াশোনায় মনোযোগী আছো। তো তোমাদের আজকে যে ক্লাসটি নেব তা হলো দেবরাজ বংশ, দেবরাজ বংশের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা। দেখো তোমরা বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রোগ্রাম দিয়ে অনার্স দ্বিতীয় বর্ষ, কোর্সের কোড নাম্বার 22-1605, কোর্সের নাম প্রাচীন বাংলার ইতিহাস 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত, লেকচার নম্বর 10, লেকচারের শিরোনাম দেবরাজ বংশের উত্থান পতনের ইতিহাস আলোচনা। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক, কলেজের নাম সরকারি কেসি কলেজ ঝিনাইদহ, ইমেল আইডি আছে, তোমরা দেখে নাও। প্রথমে আমরা যে টপিকস, যে বিষয়টি আমরা নিয়ে আলোচনা করব সেই হচ্ছে দেবরাজ বংশের উত্থান পতনের ইতিহাস আলোচনা। পাল রাজাদের দুর্বলতার সুযোগে দেশে অরাজকতা দেখা দেয়। তখন পাল রাজারা শাসন করছিল, তাদের শাসন ব্যবস্থার দুর্বলতার সুযোগেই মূলত দেশে বিভিন্ন জায়গায় অরাজকতা, বিদ্রোহ, অশান্তির বিরাজ করতে থাকে। দ্বাদশ শতাব্দী পর্যন্ত বাংলায় অনেক স্বাধীন ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশের উদ্ভব হয়। অষ্টম শতাব্দীর প্রথম ভাগে খড়গদের পর দক্ষিণ পূর্ব বাংলায় দেবরাজ বংশের উত্থান ঘটে। তাহলে অষ্টম শতাব্দী বলতে আমরা 700 থেকে 800, সপ্তম থেকে অষ্টম পর্যন্ত সময়টাকে আমরা অষ্টম শতাব্দী বলি। তো এই সময়ে দক্ষিণ পূর্ব বাংলায় রাজত্ব করত খড়গদা। এদেরকে মোটামুটি এদের পরেই শুরু হয় বাংলায়, পুরো দক্ষিণ পূর্ব বাংলায় দেবরাজ বংশের উত্থান। ঐতিহাসিক ডক্টর রমেশ চন্দ্র মজুমদার বলেন, তিনখানি তাম্রশাসন ও কতকগুলি মুদ্রা হইতে দেব উপাধিধারী রাজবংশের পরিচয় পাওয়া যায়। তাহলে আমরা যে প্রমাণ পাই যে দেবরাজ বংশ তাদের উত্থান হয়েছিল দক্ষিণ পূর্ব বাংলায়, তার প্রমাণ হলো 3টা তাম্রশাসন ও কতকগুলি মুদ্রা, এবং এই মুদ্রায় তাদের দেবরাজ বংশের রাজাদের উপাধি দেয়া থাকতো, যার কারণে আমরা দক্ষিণ পূর্ব বাংলায় যে দেবরাজ বংশের উত্থান ঘটেছিল সে সম্পর্কে আমরা জানতে পারি। দেবরাজ বংশের উত্থান কিভাবে হয়েছিল সে তার ইতিহাস তোমরা একটু দেখো। দেব বংশের উদ্ভব হয় দক্ষিণ পূর্ব বাংলায় তথা সমতট ও হরিকেল বা কুমিল্লা ও সিলেট অঞ্চলে। দক্ষিণ পূর্ব বাংলা বলতে আমরা কুমিল্লা ও সিলেট অঞ্চলটাকে বুঝি। অষ্টম শতাব্দী, 7 থেকে অষ্টম শতাব্দী পর্যন্ত, এই শতাব্দী মোটামুটি দক্ষিণ পূর্ব বাংলায় দেবরাজ বংশের উদ্ভব হয়। তাদের উদ্ভবের পূর্বে এই স্থানে খড়গ নামক অন্য এক রাজবংশ শাসন করতেন। এর আগেও আমি একটু বলেছি যে দেবরাজ বংশের পূর্বে এই অঞ্চলে শাসন করত খড়গ রাজবংশ। তো রমেশ চন্দ্র মজুমদারের মতে দেব পর্বত কুমিল্লার নিকটবর্তী ময়নামতি পাহাড়ের দক্ষিণাংশে অবস্থিত ছিল। তাহলে কুমিল্লার ময়নামতি, দেখো এটা পুরাতন প্রাকৃতি ওখানে আছে, অর্থাৎ অনেক পূর্বের যে স্থাপনা কুমিল্লার ময়নামতি, সেখানে সেই দেব পর্বতের দক্ষিণ পূর্ব অংশে এই দেব পর্বত অবস্থিত ছিল। সম্ভবত এটি ছিল দেব বংশের রাজধানী। তাহলে দেব বংশের রাজধানী তোমরা সহজে বুঝতে পারবা যে দেব পর্বত ছিল দেব বংশের রাজধানী। এর সাথে মিল আছে, দেবের সাথে দেব, আর দেব বংশের রাজধানীর নাম দেব পর্বত। এটা ছিল কুমিল্লার নিকটবর্তী ময়নামতি পাহাড়ের দক্ষিণ অংশে অবস্থিত ছিল। তো দেব বংশের ইতিহাস সম্পর্কে অবগত হওয়ার জন্য যে সকল উপাদানগুলো আমরা পেয়ে থাকি সেটা তোমরা একটু দেখো। অর্থাৎ
প্রথমে দেখো রাজধানী দক্ষিণ পূর্ব, এই যে আমরা যে অঞ্চলটার কথা বলছি, এই সমতট এবং এই শ্রীহট্টর সিলেট, এই দক্ষিণ পূর্ব অঞ্চলটা ছিল ওই সময়ে দেবরাজ বংশের উত্থানের স্থান। হ্যালো হ্যালো, আজকে ওই নেটের সমস্যা, যার কারণে হচ্ছে না নিয়ে। হ্যাঁ, তাহলে দেখো তোমরা বাংলার প্রাচীন যে কালের যে ম্যাপ, এই সমতট এবং এই শ্রীহট্ট, এই এলাকায় ছিল মোটামুটি দেবরাজ বংশের উত্থানের ইতিহাস। দেববংশের ইতিহাস সম্পর্কে অবগত হওয়ার জন্য যে সকল উপাদানগুলো আমরা গুরুত্বপূর্ণ মনে করি সেগুলো তো পর্যায়ক্রমে দেখো। 1 নম্বর, আনন্দদেব ও ভবদেবের শালবন বিহার তাম্র শাসন। 1 নম্বর যে উপাদান সেটা হচ্ছে আনন্দদেব, অর্থাৎ দেবরাজ বংশের যে অন্যতম রাজা আনন্দদেব এবং ভবদেব, তাদের আমলের তাম্র শাসন। ভবদেবের আনন্দ বিহার তাম্র শাসন 2 নম্বর উপাদান। 3 নম্বরে শালবন বিহারের প্রাপ্ত ভবদেবের নামাঙ্কিত মৃৎশিল, এখানেও এই দেবরাজ বংশের ইতিহাস পেয়ে থাকি। 4 নম্বর, শালবন বিহারে প্রাপ্ত আনন্দদেবের স্বর্ণ মুদ্রা। আনন্দদেব দেবরাজ বংশ অন্তত একজন স্বনামধন্য রাজা, তার সময়কার স্বর্ণ মুদ্রা এই দেবরাজ বংশের উত্থান বা পতনের জন্য যে ইতিহাস, তার ইতিহাস আমরা এই স্বর্ণ মুদ্রা থেকে পেয়ে থাকি। এছাড়াও শালবন বিহারে প্রাপ্ত অন্য 3টি তাম্র শাসন, সেগুলো থেকে আমরা এই ইতিহাস পেয়ে থাকি। যাক, উপর্যুক্ত উৎসের আলোকে দেববংশের ইতিহাস সম্পর্কে ইতিহাস পুনর্গঠন করা কিছুটা সম্ভব হলেও তা যথেষ্ট হিসেবে বিবেচিত নয়। তাম্র শাসনে বেশ কিছু স্থানের নাম পাওয়া যায়। রমেশচন্দ্র এ থেকে ধারণা করেন যে তারা সমতটে রাজত্ব করতেন। তাহলে রমেশচন্দ্র মজুমদার তিনি বলেন যে এই দেবরাজ বংশ তারা সমতটে রাজত্ব করতেন, এবং এটা আমি তোমাদের ম্যাপে দেখালাম, সমতট কুমিল্লা সিলেট অঞ্চল। তথ্য ও তত্ত্ব থেকে দেব বংশের মোট 4 জন রাজার নাম জানা যায়। তারা হলো, তাহলে আমরা মোটামুটি বিভিন্ন তথ্য ঘেটে যে 4 জন রাজার নাম পাওয়া যায়, তারা হলো 1 নম্বর শ্রী শান্তিদেব, 1 নম্বর শ্রী শান্তিদেব, 2 নম্বর শ্রী বীরদেব, 2 নম্বর যে শাসনকর্তা ছিল দেবরাজ বংশের সে হলো শ্রী বীরদেব, 3 নম্বরে শ্রী আনন্দদেব, একটু আগে আমরা যে আলোচনা করলাম, শ্রী আনন্দদেব তিনি ছিল এই দেবরাজ বংশের 3য় রাজা। 4র্থ রাজা হলো শ্রী ভবদেব। তো 4 জন রাজার ক্ষেত্রেই যা প্রযোজ্য তা হচ্ছে তারা সকলেই ধর্মের দিক থেকে বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। তাহলে আমরা কি বুঝলাম যে এই দেবরাজ বংশের যে 4 জন শাসনকর্তা ছিল তারা সকলেই ধর্মের দিক থেকে বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, কোন রাজাই অন্য কোন ধর্মের অনুসারী ছিল না, সবাই ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী। তারা সকলেই পরম সৌগত, পরম ভট্টারক, পরমেশ্বর এবং মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন, অর্থাৎ তাদের উপাধি এই দেবরাজ বংশের শাসনকর্তাদের এই এই এতগুলো উপাধি তাদের ছিল। পরম সৌগত, পরম ভট্টারক, পরমেশ্বর, মহারাজাধিরাজ উপাধি তারা ধারণ করে রাজত্ব করত। ধারণা করা যায় যে তারা সকলেই স্বাধীন রাজা ছিলেন। উপাধি রাজাদের ওই সময় ছিল, যেমন আমাদের বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু উপাধি পেয়েছিলেন, ঠিক তেমনি এই শ্রী শান্তিদেব এরা সকলেই এই উপাধি পেয়েছিলেন, পরম সৌগত, পরম ভট্টারক, পরমেশ্বর, মহারাজাধিরাজ, এবং তারা সকলেই স্বাধীন রাজা হিসেবে রাজত্ব করত। দেব বংশের প্রথম রাজা ছিলেন শ্রী শান্তিদেব, এই তোমরা দেখো 1 নম্বর শ্রী শান্তিদেব, আর দ্বিতীয় রাজা ছিল শ্রী শান্তিদেবের পুত্র শ্রী বীরদেব। শ্রী শান্তিদেবের পুত্র শ্রী বীরদেব ছিল দ্বিতীয় রাজা দেবরাজ বংশের। আর রাজা আনন্দদেব ছিলেন এই বীরদেবের এবং তার রানী সুমা দেবীর পুত্র ছিল এই শ্রী আনন্দদেব, 3 নম্বর রাজা। আর 4র্থ রাজা ছিলেন শ্রী ভবদেব, 4 নম্বর যিনি রাজত্ব করেছিলেন দেবরাজ বংশের, তিনি ছিলেন শ্রী ভবদেব। শ্রী
শান্তিদেব ও শ্রী বীরদেব সম্পর্কে তেমন কিছু জানা যায় না, অর্থাৎ প্রথম দুই রাজা সম্পর্কে তেমন কোন তথ্য উপাত্ত পাওয়া যায় না বিধায় এদের আলোচনা এখানে বেশি একটা নাই। কাজেই আহ, যে দুটি তথ্য উপাত্ত বা উৎস পেয়ে থাকি বেশিরভাগ শ্রী শান্তিদেব এবং শ্রী ভবদেব। এই জন্য বিভিন্ন তথ্যের আলোকে শ্রী আনন্দদেব এবং শ্রী ভবদেব সম্পর্কেই বেশি আলোচনা এখানে এসেছে। কাজে প্রথম দুই রাজার কোনো আলোচনা এখানে নাই। শ্রী আনন্দদেব শ্রী আনন্দদেব ছিলেন দেব বংশের তৃতীয় রাজা। শ্রী শান্তিদেব, শ্রী ভবদেব, শ্রী আনন্দদেব, তৃতীয় দেব বংশের তৃতীয় রাজা ছিল শ্রী আনন্দদেব। প্রাপ্ত তথ্যের আলোকে তাকে এই বংশের শ্রেষ্ঠ রাজা হিসেবেও গণ্য করা যায়। তাহলে বিভিন্ন তথ্যের আলোকে আমরা বলতে পারি যে শ্রী আনন্দদেব ছিলেন এই দেবরাজ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। তিনি অন্তত 39 বছর রাজত্ব করেছিলেন। কত বছর? 39 বছর দীর্ঘদিন যাবৎ তিনি রাজত্ব করেছিলেন এই দেবরাজ বংশে। তো দেব বংশের অন্যান্য রাজাগণের মতো তিনিও যে উপাধিগুলো আমরা প্রথমে বলেছি, পরম সৌগত, পরমেশ্বর, পরম ভট্টারক ও মহারাজা ধীরাজ উপাধি ধারণ করেছিলেন। তার বিশেষ উপাধি ছিল বঙ্গাল মৃগাঙ্ক। বঙ্গাল মানে বাংলার, মৃগাঙ্কল। এই উপাধিটি তিনি তার লিপি ও মুদ্রায় উৎকীর্ণ করতেন। অর্থাৎ দেখো, মুদ্রা এবং শিলালিপিতে তিনি তার এই উপাধি বঙ্গাল মৃগাঙ্ক, এই যে উপাধি তিনি এই উপাধি সেখানে মুদ্রায় অঙ্কিত করতেন। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবি বিভিন্ন আমাদের যে মুদ্রায় পাওয়া যায়, বিভিন্ন টাকাতে পাওয়া যায়, ঠিক তেমনি ওই সময়ে মুদ্রায় এই শ্রী আনন্দদেবের উপাধি ছিল বঙ্গাল মৃগাঙ্ক। ধারণা করা যায় যে বঙ্গ বা বাংলা তার রাজ্যভুক্ত ছিল বলে তিনি এই উপাধি গ্রহণ করেছিলেন। তাহলে বঙ্গাল বাংলা তার শাসনের দিনে ছিল বিধায় বঙ্গাল মৃগাঙ্ক তার উপাধি তিনি নিয়েছিলেন। তিনি তার জারিকৃত একটি ত্রাম্য শাসনে মৃগবনশীল শব্দ সংযুক্ত করেছিলেন। সারনাথের মৃগবনে গৌতম বুদ্ধ যে প্রথম ধর্ম প্রচার করেন, মৃগবনশীল তার স্মারক চিহ্ন। গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মের মহাগুরু গৌতম বুদ্ধ যে প্রথম ধর্ম প্রচার করেছিলেন, মৃগবনশীল তার স্মারক চিহ্ন। আনন্দদেব কুমিল্লার ময়নামতিতে জনশ্রুতি একটি নাম। লালমাই পাহাড়, ময়নামতি আনন্দ বিহার এর পার্শ্বস্থ দিঘি রাজা আনন্দদেবের স্মৃতি বিজড়িত। তোমরা যখন কুমিল্লার ময়নামতিতে যাবে, আমিও কয়েকবার গিয়েছি, দেখেছি এখানে সেই প্রাচীন আমলের সেই ধ্বংসস্তূপ আজও পড়ে আছে। সেখানে সবাই যারা পর্যটক তারা দেখতে যায়। তো ওখানেই মোটামুটি আনন্দদেবের জনশ্রুতি, সেখানে নাম পাওয়া যাবে আনন্দদেব। তো লালমাই পাহাড়, ওখানে একটা পাহাড় আছে, ময়নামতি আনন্দ বিহারের পার্শ্বস্থ দিঘি একটা আছে পুকুর, দিঘি। তো রাজা আনন্দদেবের সেই স্মৃতি বিজড়িত সেই পুকুর এখনো আছে। পণ্ডিত হারুন রশিদ এবং অনেক ঐতিহাসিক ধারণা করেন যে আনন্দদেব উক্ত আনন্দ বিহারটি নির্মাণ করেছিলেন এবং উক্ত দিঘিটিও তিনি খনন করেছিলেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আনন্দদেব তিনি কুমিল্লার ও ময়নামতির যে আনন্দ বিহার নির্মাণ করেছিলেন এবং সেই সাথে তিনি ওই দিঘিটিও খনন করেছিলেন বলে প্রমাণিত হয়। ময়নামতিতে খননকৃত বিহারগুলোর মধ্যে আনন্দ বিহারই সর্বোৎকৃষ্ট, সর্ববৃহৎ। ময়নামতি খনন কার্য চালিয়েছিলেন। যে কোনো পুরাকীর্তি দেখবা প্রথমে খনন কার্য করার পরেই সেগুলো বেরিয়ে আসে। তো তেমনি ময়নামতিতে এই খনন কার্য করার পরে সবচেয়ে বেশি আনন্দ বিহারের সর্ববৃহৎ এই বিহারটি আমরা আবিষ্কৃত দেখতে পাই। এই বিহারের কেন্দ্রীয় মন্দিরটি একটি ক্রুশকৃতি স্থাপত্য। তাহলে কেন্দ্রীয় যে মন্দির ছিল সে মন্দিরটা ক্রুশকৃতির স্থাপত্য। রাজা আনন্দদেব তার লিপি ও মুদ্রায় বঙ্গাল মৃগাঙ্ক উপাধি উৎকীর্ণ করেছিলেন, অর্থাৎ তার মুদ্রায় এগুলো উৎকীর্ণ করেছিলেন। এ থেকে নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় আনন্দদেব সমকালীন বাংলায় রাজত্ব করেছিলেন স্বাধীনভাবে। তিনি একজন শক্তিশালী রাজা ছিলেন। তাহলে আনন্দদেব অত্যন্ত একজন শক্তিশালী রাজা ছিলেন, যার প্রমাণ পাই যে তিনি 39 বছর ধরে এই বাংলা শাসন করেছেন, রাজা ছিলেন। সম্ভবত এই সময় আরেকজন শক্তিশালী রাজার আক্রমণে তিনি রাজধানী দেব পর্বত পরিত্যাগ করে বসন্তপুরে চলে যান। অর্থাৎ তার যে রাজধানী ছিল দেব পর্বত, দেবরাজ বংশের দেবরাজাদের, সেই দেবরাজ বংশের রাজাদের যখন আক্রমণ চালায় বাইরে থেকে আরেকজন শক্তিশালী রাজা, তখন এই আক্রমণ থেকে তিনি পালিয়ে সেই তার দেব পর্বত রাজধানী পরিত্যাগ করে বসন্তপুরে চলে যান। সেখানে তিনি তার রাজধানী স্থাপন করেন। তবে তার রাজ্যচ্যুতির কোনো তথ্য পাওয়া যায়নি।
সম্ভবত তিনি কৌশলগত কারণে রাজধানী স্থানান্তর করেন। অর্থাৎ তিনি দেখলেন যে এই দেব পর্বতের রাজধানী যদি থাকা তিনি সমীচীন মনে করেননি, তিনি সেখানে নিরাপদ মনে করেননি, যার কারণে কৌশলগত কারণেই তিনি দেব পর্বত থেকে রাজধানী তিনি বসন্তপুরে স্থানান্তর করেছিলেন। শত্রু মোকাবেলায় তিনি দ্রুতই বিজয় লাভ করেন এবং দেব পর্বত নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। শেষ সময়ের এই শক্তিশালী রাজা ছিলেন সম্ভবত কনৌজ রাজ যশোবর্মন, কারণ বাগপতিরাজের গৌড় বহ গ্রন্থ থেকে ধারণা পাওয়া যায় যে এই সময় যশোবর্মন গৌড় মগধের রাজাকে হত্যা করে পূর্ব দিকে অগ্রসর হন। তাই কনৌজের রাজা যশোবর্মন তিনি গৌড় এবং মগধে আক্রমণ চালায়, সেখানকার রাজাকে হত্যা করে পূর্ব দিকে অগ্রসর হন এবং বঙ্গরাজকে পরাজিত করেন। আনন্দদেব অন্যত্র স্বীকার করেন যে তিনি একজন বহিঃশত্রু কর্তৃক পরাজিত হয়েছিলেন। অর্থাৎ আনন্দদেব তিনি বাইরের শত্রু বা একজন শক্তিশালী রাজার দ্বারা তিনি পরাজিত হয়েছিলেন, সেটা অকপটে তিনি স্বীকার করেছেন অন্য এক জায়গায়। আর একথা অবিদিত নয় যে আনন্দদেব ও যশোবর্মন সমসাময়িক ছিলেন, অর্থাৎ এই দুই কথায় সমসাময়িক ছিলেন, একই সময়ে রাজত্ব করতেন দুই জায়গায়। আনন্দদেব একজন শক্তিশালী শাসক ছিলেন, অত্যন্ত শক্তিশালী শত্রুর বিরুদ্ধে তিনি মোকাবেলা করে বিজয় হয়েছিলেন। তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী ও পৃষ্ঠপোষক। অর্থাৎ আনন্দদেব তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন এবং পৃষ্ঠপোষক, অর্থাৎ বৌদ্ধ ধর্মের সমস্ত রকমের সাহায্য সহযোগিতা তিনি করতেন, অকপটে তিনি এগুলো পৃষ্ঠপোষকতা করতেন। তিনি তার রাজ্যে বৌদ্ধ ধর্ম সংস্কৃতিকে সগৌরবে রাষ্ট্রীয় মর্যাদা দান করেছিলেন। অর্থাৎ রাষ্ট্রীয় মর্যাদায় তিনি বৌদ্ধ ধর্মকে নিয়ে গিয়েছিলেন। বাংলার ইতিহাসে আনন্দদেবের একটি গৌরবোজ্জ্বল নাম। যাক, আনন্দ দেব সম্পর্কে আমরা এতটুকুই আমরা আলোচনা, তোমরা বুঝতে পারবা যে তিনি একজন অত্যন্ত শক্তিশালী রাজা এবং 39 বছর যাবত ধরে বাংলায় রাজত্ব করেছেন। এবং কুমিল্লার ময়নামতি তোমরা যদি যাও তাহলে ওখানে দেখে আসতে পারবা, তার পুরাকৃতি এখনো ওখানে আছে। এরপরে দেব রাজবংশের অন্যতম আরেকজন শক্তিশালী রাজা শ্রী ভবদেব। রাজা ভবদেব ছিলেন রাজা আনন্দদেবের পুত্র। সহজে আমরা বুঝতে পারি আনন্দদেবের পুত্র ছিলেন শ্রী ভবদেব। আনন্দদেবের মৃত্যুর পর ভবদেব সিংহাসনে আরোহণ করেন। স্বাভাবিকভাবেই পিতার মৃত্যুবরণ করার পর তার পুত্ররাই সাধারণত সিংহাসন অধিষ্ঠিত হন। সেই একই ধারাবাহিকতায় আনন্দদেবের মৃত্যুর পর তার পুত্র শ্রী ভবদেব সিংহাসন আরোহণ করেন। ভবদেব অভিনব মৃগাঙ্ক উপাধি ধারণ করেছেন। তার পিতা আনন্দদেব যেমন বঙ্গাল মৃগাঙ্ক উপাধি ধারণ করেছেন, শ্রী ভবদেব তিনি অভিনব মৃগাঙ্ক উপাধি ধারণ করেন। এছাড়াও অন্যান্য রাজাগণের মতো তিনিও পরম সৌগত, পরমেশ্বর, পরম ভট্টারক ও মহারাজা ধীরাজ উপাধি ধারণ করেছেন। শ্রী ভবদেব শ্রী আনন্দদেব যে উপাধিগুলো ধারণ করেছিলেন, শ্রী ভবদেব সেই একই উপাধি ধারণ করে বিখ্যাত হয়েছিলেন। বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসাবে ভবদেবের তিনি আজও সুনাম সুখ্যাতি রেখে গেছেন। অর্থাৎ তার পিতার মতো তিনিও বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তিনি বৌদ্ধ ধর্ম ও সংঘের নামে বিহারিকা নির্মাণের ব্যবস্থা করেছিলেন এবং সেই মর্মে ভূমি দান করেছিলেন। অর্থাৎ এই বৌদ্ধ বিহারের বা প্রতিষ্ঠান নির্মাণের জন্য তিনি ভূমি দান করেছিলেন। ভেন্ডামতি বিহারিকা নির্মাণেও তিনি ভূমি দান করেছিলেন। অর্থাৎ বিভিন্ন বিহার নির্মাণে তিনি ভূমি দান করেছিলেন। এই ভেন্ডামতি বিহারিকাটির অবস্থান ময়নামতির রূপবান মোড়াই। এই স্থানে আবিষ্কৃত এই বিহারিকাটির শনাক্ত করেন ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ M.H. রশিদ। পরবর্তীতে এই ব্যাপারে গবেষণা হয় এবং শনাক্ত করেন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ M.H. রশিদ। শালবন বিহার নামে সমধিখ্যাত বিহারটি ভবদেব নির্মাণ করেছিলেন। ময়নামতির শালবন বিহার, এই বিহারটি নির্মাণ করেছিলেন এই আনন্দদেবের পুত্র ভবদেব। এটি ভবদেব মহাবিহার নামেও খ্যাতি থাকলেও পরবর্তীতে শালবন মহাবিহার নামে সমধিক পরিচিতি অর্জন করে। ভবদেব এটি নিজ নামে নামকরণ করেছিলেন বলে জানা যায়। এটি ময়নামতির দ্বিতীয় বৃহত্তম বিহার। কুমিল্লার ময়নামতি আমি কয়েকবার গিয়েছি, সেখানে দেখে আসছি। তোমরা যারা ইসলামের ইতিহাসের ছাত্র তারা ওখানে যে এই ময়নামতির এই আনন্দ বিহার, শালবন বিহার এগুলো দেখে আসতে পারবা। এই বিহারের 115টি ভিক্ষু কক্ষ ছিল। অর্থাৎ যারা এই বৌদ্ধ ধর্মের পণ্ডিত যাদের প্রত্যেকের এক একটা কক্ষ ছিল, 115টি কক্ষ সেই বৌদ্ধ বিহারে বা শালবন বিহারে পাওয়া যায়।
পূর্বে তার নির্মিত শালবন বিহারের কেন্দ্রীয় মন্দিরটি একটি কুশাকৃতির স্থাপনা ছিল। একটি গ্রিক প্রমের কেন্দ্রে অবস্থিত গর্ভ পূর্ণ গর্ভ স্তূপের মুখ্য চারিদিকে একটি করে বহির্মুখী মণ্ডপ যুক্ত গর্ভগৃহের সমন্বয়ে এই মন্দির স্থাপনাটি নির্মিত হয়েছিল। অর্থাৎ একটা সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর একটা মন্দির ছিল সেই মন্দির। এই মন্দির গাত্রে পোড়ামাটির ফলকগুলোতে শোভিত ছিল আবহমান বাংলার লোক সংস্কৃতি। অর্থাৎ মন্দিরের গায়ে পোড়ামাটির ফলকে এই শোভিত ছিল বাংলার লোক সংস্কৃতি। ময়নামতি দেব পর্বতের দেব বংশ বাংলার অন্যতম একটি রাজবংশ। বাংলার রাজবংশের ইতিহাসে এদের গুরুত্ব অপরিসীম। বাংলায় বিভিন্ন তখন ছোট ছোট বংশ গড়ে উঠেছিল। যেমন এর আগে আমি একটি ক্লাস নিয়েছিলাম বর্ম রাজবংশ, আর এটা হচ্ছে দেব রাজবংশ। এছাড়া আরো অনেক, যেমন চন্দ্র রাজবংশ। তো এইটা বাংলায় রাজবংশের ইতিহাসে এদের গুরুত্ব অপরিসীম ছিল এই দেব রাজবংশের। দেবরাজ বংশের রাজাগণ যেভাবে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ সংস্কৃতির পৃষ্ঠপোষক কথা করেছেন, তাতে এই ধর্মের সংস্কৃতি ও সভ্যতা অনেকাংশে রাজকীয় মর্যাদা লাভ করেছিল। তাদের ধারাবাহিকতায় পরবর্তী বাংলার চন্দ্র ও পাল রাজাগণ তাদেরই অনুসরণ করে গেছেন। তাহলে দেবরাজাগণ বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছেন, অসামান্য পৃষ্ঠপোষকতা করেছেন। এবং এই ধারাবাহিকতা পরবর্তীতে যারা যে সমস্ত রাজবংশ, যেমন চন্দ্র পাল রাজবংশ, তারা তাদের সেই পদাঙ্ক অনুসরণ করেছিলেন। রাজা আনন্দদেবের আনন্দ বিহার এবং ভবদেবের শালবন বিহারের ক্রুশাকৃতির মন্দির স্থাপত্য বরেন্দ্র ও মগদের স্থাপত্য শিল্পকে দারুণভাবে প্রভাবিত করেছিল। বলা যায় দেবরাজ বংশের আমলে বাঙালির সাফল্য ও উদ্ভাবনী প্রতিভা দক্ষিণ পূর্ব বাংলাকে সোনার বাংলায় পরিণত করেছে। ঐতিহাসিক এম.এইচ. রশিদ দেব আমলকে বাংলার স্বর্ণযুগ হিসেবে মতামত ব্যক্ত করেছেন। তাহলে এম.এইচ. রশিদ, যিনি একজন অত্যন্ত প্রত্নতত্ত্ববিদ, তিনি দেব আমলকে বাংলার স্বর্ণযুগ হিসেবে মতামত ব্যক্ত করেছেন। আচ্ছা, এই রাজবংশ যে সমস্ত শাসনকর্তা আছে, অর্থাৎ হরিকেল রাজবংশের যে শাসনকর্তা আছে, তারা কিন্তু দেব রাজবংশেরই শাসক হিসেবে গণ্য করা হতো। এই যে হরিকেল রাজবংশের রাজাগণকে পূর্বে দেব বংশের শাসক হিসেবেই গণ্য করা হতো। কান্তিদেব এই বংশের একজন শাসনকর্তা, কান্তিদেবকে দেব বংশের একজন শাসক হিসেবে মনে করা হতো। চট্টগ্রামে কান্তিদেব নামে একটি তাম্রশাসন পাওয়া গেছে। ভট্টগ্রামে কান্তিদেব নামে একটি তাম্রশাসন পাওয়া গেছে। এ থেকে ধারণা পাওয়া যায় যে দক্ষিণ পূর্ব বাংলায় আরো একটি রাজবংশ ছিল। এছাড়া গৌরীশ্বর ভট্টাচার্য লিখিত একটি প্রবন্ধ এসেস অন বুদ্ধিস্ট, হিন্দু, জাইনা ইকোনোগ্রাফি এন্ড এপিগ্রাফি, ঢাকা ICSBA, এবং সুনীতি ভূষণ কানুনগো রচিত প্রাচীন হরিকেল রাজ্যের অবস্থান প্রবন্ধ থেকে অবগত হওয়া যায় যে অষ্টম শতকে দেবরাজগণের পরে দক্ষিণ পূর্ব বাংলায় হরিকেল রাজ্যের উদ্ভব ও বিস্তার হয়। হরিকেল রাজ্যের তিনজন রাজার নাম জানা যায়, তারা হলো দেবাতিদেব, কান্তিদেব এবং আত্মারকরদেব। আমি প্রথমে বলেছি যে এই হরিকেল রাজবংশের রাজারা দেব বংশের শাসক হিসেবে গণ্য করা হতো, সেজন্য এখানে আসছে দেবাতিদেব। রাজা দেবাতিদেব ছিলেন খাস অনার্য জাতিসত্তার পরিচয়ধারী মানুষ। তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। মানুষ হিসেবে তিনি ছিলেন ধার্মিক ও ন্যায়নিষ্ঠ। তিনি দানশীল ছিলেন। হরিপদ ধর্মসভা বিহারে তিনি ভূমিদান করেছিলেন। 8 শতকে তিনি হরিকেল রাজ্য তথা চট্টগ্রাম অঞ্চল শাসন করতেন বলে গৌরীশ্বর ভট্টাচার্য উল্লেখ করেছেন। দেবাতিদেব সম্পর্কে সামান্য কিছু জানা গেলেও তার আগের ও পরের কোন রাজা সম্পর্কে জানা যায়নি। রাজা দেবাতিদেব 715 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন। তিনি স্বাধীনভাবে রাজত্ব করতেন কিনা তা স্পষ্ট নয়। তার প্রায় শতাধিক বছর পরের একই বংশের রাজা হিসেবে কান্তিদেবকে মনে করা হয়। কান্তিদেব তাম্রশাসনে কান্তিদেব নামক একজন রাজার নাম উল্লেখ পাওয়া যায়। তাম্রশাসনে যে একজন রাজার নাম পাওয়া যায় তিনি হচ্ছে কান্তিদেব। কান্তিদেবের পিতার নাম ধনদত্ত এবং পিতামহের নাম ছিল ভদ্রদত্ত।
ভদ্রদত্ত বুদ্ধের উপাসক ছিলেন এবং তিনি বহু যুদ্ধে বিজয়ের নায়ক ছিলেন। এই ভদ্রদত্ত কান্তিদেবের পিতার নাম হচ্ছে ধনদত্ত, ধনদত্তের পিতার নাম হচ্ছে ভদ্রদত্ত, অর্থাৎ কান্তিদেবের পিতামহ অর্থাৎ আহ এই ভদ্রদত্ত তিনি বহু যুদ্ধে বিজয়ের নায়ক ছিলেন। দত্তের পুত্র ধনদত্ত কোনো এক শক্তিশালী রাজার কন্যা বিন্দুরকে বিয়ে করেন। ধনদত্তের ঔরসে ও বিন্দুরতির গর্ভে কান্তিদেবের জন্ম হয়। ধারণা করা হয় যে কান্তিদেব হয় নানার উত্তরাধিকারী ছিলেন, নয়তো নিজেই তিনি রাজ্য স্থাপন করেছিলেন। কান্তিদেবের উপাধি ছিল পরম সৌগত, পরমেশ্বর, মহারাজাধিরাজ। কান্তিদেব ছিলেন স্বাধীন সার্বভৌম রাজা। কান্তিদেব ছিলেন একজন স্বাধীন সার্বভৌম রাজা, তিনি কারো অধীনে ছিলেন না। তিনি 9 শতকের প্রথম পদে রাজত্ব করেন। তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। ডক্টর রমেশ চন্দ্র মজুমদারের মধ্যে তার রাজত্বের প্রধান নগরী ছিল বর্ধমানপুরী। তার রাজত্বকালে তার জন্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, তার রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল তা নিয়ে অনেক ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। অর্থাৎ তিনি যে কতদূর পর্যন্ত রাজত্ব করেছেন, তার রাজত্ব কতদূর বিস্তৃত ছিল, এই নিয়ে অনেক ঐতিহাসিকদের মধ্যেই মতবিরোধ রয়েছে। কারণ এই সময়ের হরিকেলের সীমানা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা যায়নি। চীনা পরিব্রাজক ইৎসিং বলেছেন হরিকেল ছিল পূর্ব ভারতের প্রান্ত সীমায়। কেউ কেউ বলেন তার রাজ্য শ্রীহট্ট বা সিলেট পর্যন্ত বিস্তৃত ছিল। কেউ কেউ মনে করেন শ্রীহট্ট এবং হরিকেল অভিন্ন কোন চীনা লেখক সমতল উড়িষ্যার মধ্যবর্তী অঞ্চলকে হরিকেল বলে বর্ণনা করেছেন। কান্তিদেব বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। বর্ধমানপুরী ছিল তার রাজধানী। কান্তিদেবকে অনেক ঐতিহাসিক এই বংশের প্রথম রাজা হিসেবে মনে করে থাকেন। তিনি হরিকেল রাজবংশের শাসক ছিলেন না, দেব বংশের শাসক ছিলেন, তা নিয়েও স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি। তাহলে কান্তিদেবকে অনেক ঐতিহাসিক এই বংশের প্রথম রাজা হিসেবে মনে করে থাকেন, কিন্তু হরিকেল রাজবংশের শাসক ছিলেন না, তিনি দেব রাজবংশের শাসক ছিলেন, এই নিয়েও অনেক মতবিরোধ রয়েছে এবং কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত উপনীত হওয়া যায় নাই। এরপরে তৃতীয় শাসনকর্তা ছিল আত্মার করবেগ দেব। আত্মার করদেব 10 শতকে হরিকেল রাজা আত্মার করদেব রাজত্ব করতেন। তিনি রাজাধিরাজ এবং সমর মৃদাঙ্ক উপাধি ধারণ করেছিলেন। অর্থাৎ রাজাধিরাজ তার একটা বড় উপাধি এই আত্মার করদেবের। তিনিও স্বাধীন সার্বভৌম রাজা ছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেক রাজাই কিন্তু স্বাধীন এবং সার্বভৌম রাজা ছিলেন, কারো অধীনে তারা রাজত্ব করেনি। আত্মার করদেবও বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন। বোঝা যায় এই দেব রাজবংশের বেশিরভাগ শাসনকর্তাই কিন্তু বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন এবং তাদের এই বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন। তিনি একটি বৌদ্ধ ছোট মঠ নির্মাণের জন্য ভূমি দান করেন। ছোট একটা মঠ নির্মাণের জন্য ভূমি দান করেছিলেন। অর্থাৎ আমাদের যেমন মসজিদ নির্মাণের জন্য ভূমি দান করার জন্য সবাই আগ্রহী থাকে, তো এর প্রত্যেক রাজারাই দেখা যায় মঠ নির্মাণ বা বৌদ্ধ বিহার নির্মাণের জন্য বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মের জন্য ভূমি দান করতেন। এটা একটা তারা অত্যন্ত পুণ্যের কাজ মনে করত। তার রাজধানীর নাম ছিল বর্ধমানপুর। আত্মার করদেবের রাজধানী ছিল বর্ধমানপুর। তবে এই বর্ধমানপুরের অবস্থান কোথায় সে সম্পর্কে সঠিক কোনো নিশানা জানা যায়নি। পশ্চিমবঙ্গের বর্ধমানের সঙ্গে এই বর্ধমানপুর অভিন্ন বলে মনে করা যায় না। ভারতে একটা পশ্চিমবঙ্গের বর্ধমান আছে, সেই বর্ধমানের সাথে এই বর্ধমানপুরের অভিন্ন বলে মনে করা যায় না, আসলে ভিন্ন। সুনীতি ভূষণ কানুনগো মনে করেন চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বড় উথন গ্রামই হচ্ছে প্রাচীন বর্ধমানপুর। তাহলে এই বর্ধমানপুর থেকে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বড় উথন গ্রামই হচ্ছে এই প্রাচীন বর্ধমানপুর। কোন কোন ঐতিহাসিক একে যুক্তিযুক্ত বলে বিবেচনা করছেন। অর্থাৎ এই পটিয়া গ্রামে যে বর্ধমানপুর, এর কোন কোন ঐতিহাসিক এটা স্বীকার করে নিয়েছেন। আগেই উল্লেখ করা হয়েছে প্রাচীন বাংলায় এক এক সময়ে এক এক রাজ্য বৃহৎ পরিসরে এর অধিকারী হয়ে উঠত। কেউ দেবরাজ বংশ শক্তিশালী হয়ে গেছে, কোন সময় পাল বংশ, কোন সময় বর্ম বংশ, কোন সময় সেন বংশ, এরকম এক এক সময়ে এক এক রাজ্যের রাজা বৃহৎ পরিসরে অধিকারী হয়ে উঠত। ঠিক তেমনি এই দেবরাজ বংশের সময় তারাও
বৃহৎ রাজ্যের অধিকারী হয়ে উঠেছিল। আবার কখনো কখনো বা তা আবার ছোট হয়ে যেত, কখনো উত্থান কখনো পতন, নির্দিষ্ট কোনো তাদের সীমা রেখা ছিল না। অর্থাৎ যে শক্তিশালী রাজা যত বেশি সাম্রাজ্য দখল করে নিয়ে হস্তগত করতে পারতো, তার সীমা তত বেশি এবং তত বৃহত্তর হয়ে যেত। আবার যদি সেই রাজা অন্য বাইরের কোনো শত্রুর প্রতি আক্রান্ত হয়ে যদি দুর্বল হয়ে পড়তো, তার সীমানা আরো ছোট হয়ে যেত। এইভাবে বিভিন্ন সময়ে কোনো সময় রাজ্য বৃহৎ পরিসর হতো, আবার কোনো কোনো সময় রাজ্য ছোট হয়ে যেত। শক্তিশালী রাজার আমলে এই ধরনের রাজ্য বড় হবার দৃষ্টান্ত দেখা যায়। হরিকেল রাজ্য এক সময়ে বঙ্গ সমতট পর্যন্ত বিস্তৃত ছিল। তো ডক্টর আব্দুল মমিন চৌধুরীর মতে হরিকেল রাজ্যের রাজাগণের পর দক্ষিণ পূর্ববঙ্গে শক্তিশালী চন্দ্র রাজবংশের রাজত্ব সূচিত হয়। তাহলে তোমরা দেখো দেবরাজ বংশের পরে দেখো দেবরাজ বংশের পরে তাদেরকে পরাজিত করে মোটামুটি এই চন্দ্র রাজবংশ আরেকটা বংশ, তারা তাদেরকে পরাজিত করে তার সেখানে দক্ষিণ পূর্ব এশিয়ায় দক্ষিণ পূর্ববঙ্গে এই তাদের এই চন্দ্রবংশ রাজবংশের রাজত্ব সূচনা করেছিলেন। এইভাবেই দেবরাজ বংশ পূর্ব বঙ্গে দক্ষিণ পূর্ববঙ্গে সুনামের সাথে রাজত্ব করে পরবর্তীতে চন্দ্র রাজবংশের কাছে তাদের পরাজয় বরণ হয়। যে সকল বইয়ে তোমরা এই তথ্যগুলো পাবে সেগুলো তোমরা রেগুলার আমি যেটা দেখিয়ে দিচ্ছি সেগুলো তোমরা দেখবে। বাংলার ইতিহাস পরিক্রমা কে মরিসুদ্দিন খান এখানে আছে। বাংলাদেশের ইতিহাস দিলীপ কুমার শাহ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আনোয়ার হক। এছাড়া প্রাচীন বাংলার ইতিহাস ডক্টর আবু নোমান এর এক গবেষণামূলক বই। এই বইয়ে তোমরা মোটামুটি বেশিরভাগ তথ্যগুলো পেয়ে যাবে। প্রাচীন বাংলার ইতিহাস এই ডক্টর আবু নোমানের বইটা তোমাদের এই পাঠের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, অনেক তথ্য তোমরা এখানে পেয়ে যাবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে তোমাদের এই ক্লাস এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই সুস্থ থাকবা, পড়াশোনা চালিয়ে যাবা এবং সামনে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।